গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে যে বিভৎসভাবে সন্ত্রাসবাদীরা 28 জন নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করলো, তাতে পুরো দেশ ক্ষোভের আগুনে ফুটছে। মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত ব্যাসারন ভ্যালিতে ঘুরতে যাওয়া নিরপরাধ পর্যটকদেরকে তাদের স্ত্রী, সন্তান বা অন্যান্য আত্মীয় স্বজনদের চোখের সামনেই নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে মনুষ্যত্বহীন কয়েকজন নরপশু। নিঃসন্দেহে এই ঘটনায় আমাদের প্রত্যেকের হৃদয় একই সাথে ব্যথিত এবং ক্ষুব্ধ। ভারতীয় হিসেবে আমরা সবাই নিহতদের পরিবারের প্রতি সহমর্মী, কিন্তু একই সাথে সেই সব সন্ত্রাসবাদীরা যারা এই ঘটনা ঘটালো আর তাদের সাহায্যকারীরা, তাদের প্রতি আমাদের সবার হৃদয়ে নিশ্চিতভাবে তীব্র ঘৃণা রয়েছে। আমরা চাই তাদের সবাইকে যেন উপযুক্ত শাস্তি পেতে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গত 24শে এপ্রিল বিহারের মধুবনীতে একটি সভাতে বক্তৃতা দেওয়ার সময় ভারত সরকারের প্রধান হিসেবে দৃঢ়তার সাথে সেই আশ্বাসই দিয়েছেন। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backer. এই ঘটনার সাথে পাকিস্তান যে পুরোপুরি সম্পৃক্ত, তাদের প্রত্যক্ষ যোগসাজশেই যে এই হামলা হয়েছে তার যথেষ্ট প্রমাণ তো পাওয়াই গেছে। এই নৃশংস হামলার দায় স্বীকারকারী জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স বিভাগ ISI এর লালন পালন করা লস্করে তয়বার প্রক্সি সংগঠন, তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই এই ঘটনা ঘটার পরের দিনই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ CCS এর মিটিং এর পর আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে 5টি বড় পদক্ষেপের ঘোষণা করেন। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিন্ধু জল সমঝোতা চুক্তি স্থগিত করে দেওয়া। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 1960 সালে হওয়া এই চুক্তিকে এতদিন পর্যন্ত ভারত সব অবস্থাতেই মান্যতা দিয়ে এসেছে। এমনকি পাকিস্তানের সাথে হওয়া 1965, 1971 এবং 1999 এর যুদ্ধের সময়ও ভারত এই জল সমঝোতা চুক্তিকে অক্ষরে অক্ষরে পালন করেছে। কিন্তু পেহেলগামে হওয়া এই বিভৎস জঙ্গি হামলা ভারতের সব সংযম ভেঙে দিয়েছে। ভারত সরকার 65 বছরের পুরনো এই চুক্তিকে স্থগিত করে দিয়েছে। কিন্তু জন্মলগ্ন থেকেই পাকিস্তান যেভাবে ভারতের সাথে শত্রুতা করে আসছে, তারপরেও এই দুই দেশের মধ্যে এরকম একটা চুক্তি কিভাবে স্বাক্ষরিত হলো? কেন একে বলা হয় বিশ্বের অন্যতম সফল জলবন্টন চুক্তি? আর আজ ভারত যখন এই সিন্ধু জল সমঝোতা চুক্তি স্থগিত রাখার ঘোষণা করেছে, তখন তার প্রভাব পাকিস্তানের উপর কি রকম পড়বে? সত্যিই কি পাকিস্তানের জন্য সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া হবে? আর এর পাল্টা হিসেবে পাকিস্তানের 1972 সিমলা এগ্রিমেন্ট সাসপেন্ড করার কি প্রভাব ভারতের ওপর পড়বে? এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। ভারত সরকারের সিন্ধু জল সমঝোতা চুক্তি স্থগিত করার এই সিদ্ধান্ত জানার পর পাকিস্তান কি প্রতিক্রিয়া দিয়েছে আগে সেটা আপনাদের জানাই। পাকিস্তান বলেছে, সিন্ধু জল সমঝোতা অনুসারে যে জল পাকিস্তানে প্রবাহিত হওয়ার কথা, তাতে যদি কোনো প্রকার বাধাদানের চেষ্টা করা হয়, সেই চেষ্টাকে পাকিস্তান অ্যাক্ট অফ ওয়ার অর্থাৎ যুদ্ধ তৎপরতা হিসেবে বিবেচনা করবে। পাকিস্তান আরও বলেছে যে ভারত যদি সিন্ধুর জলকে ডাইভার্ট করার কোনো প্রকার চেষ্টা করে, তবে পাকিস্তান তার রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে এর জবাব দেবে। সেই সাথে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আরও কয়েকটি রিটালিয়েটরি স্ট্যান্ড নেওয়ার কথা ঘোষণা করেছে, যা নিয়ে আমরা পরে আলোচনা করব।
তবে পাকিস্তানের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে সিন্ধু জল সমঝোতা চুক্তি স্থগিত করার ভারত সরকারের এই সিদ্ধান্তে তারা যথেষ্ট শঙ্কিত হয়ে উঠেছে। বলা হচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত পাকিস্তানের জুগুলার ভেন অর্থাৎ তাদের লাইফ লাইনে আঘাত করেছে। কেন এরকমটা বলা হচ্ছে তা অবশ্যই আপনাদের জানাবো। তবে তার আগে চিরশত্রু পাকিস্তানের সাথে এরকম একটা চুক্তি কিভাবে স্বাক্ষরিত হলো সেটা জানাটা প্রয়োজন। তবে তারও আগে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে আর কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেগুলি আপনাদের জানিয়ে রাখি। গত 23শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ সিসিএস এর মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং ক্যাবিনেট সচিব টি.বি. সোমনাথন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরা। প্রায় 2.5 ঘন্টা ধরে এই মিটিং চলে। তারপর প্রেস কনফারেন্সে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেই সব পদক্ষেপগুলির ঘোষণা করেন যা 2019 সালের পর থেকে আজ পর্যন্ত ভারতের নেওয়া সবথেকে বড় ডিপ্লোম্যাটিক রিটালিয়েশন হিসেবে বলা হচ্ছে। বিক্রম মিশ্রি বলেন, জম্মু কাশ্মীরে সফলভাবে নির্বাচন হওয়া এবং সেখানকার অর্থনৈতিক উন্নতি ঘটতে শুরু হওয়ার মাঝেই এই সন্ত্রাসবাদী হামলা করা হয়েছে। তিনি বলেন, সীমান্তের ওপারের সাথে অর্থাৎ পাকিস্তানের সাথে এই সন্ত্রাসবাদীদের সম্পর্কের ব্যাপারটি যেভাবে প্রকাশিত হয়েছে তা মাথায় রেখেই ভারত সরকারের পক্ষ থেকে 5টি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রথমত, ভারত সরকার পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জল সমঝোতা চুক্তিটিকে স্থগিত রাখছে। যতদিন পর্যন্ত পাকিস্তান ক্রস বর্ডার টেরোরিজমে সহায়তা দেওয়া বন্ধ না করছে ততদিন পর্যন্ত 1960 সালে হওয়া এই চুক্তি স্থগিত থাকবে। দ্বিতীয়ত, পাঞ্জাবের আটারিতে অবস্থিত আটারি ওয়াগা বর্ডার চেকপোস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। দু দেশেরই যেসব নাগরিকরা এই চেকপোস্টের মাধ্যমে অপর দেশে রয়েছেন তাদেরকে যে যার দেশে ফিরে যাওয়ার জন্য 1 মে পর্যন্ত সময়সীমা দেওয়া হচ্ছে। সেই সাথে এই পথে পাকিস্তানে পণ্য সরবরাহ বন্ধ করেছে ভারত। তৃতীয়ত, পাকিস্তানের যে সমস্ত নাগরিকরা সার্ক ভিসা এক্সেমশন স্কিম অর্থাৎ SBES এর স্পেশাল ভিসার আন্ডারে ভারতে প্রবেশের অনুমতি পেতেন সেই সমস্ত ভিসাগুলিকে বাতিল করা হলো। যে সমস্ত পাকিস্তানি নাগরিকরা এই SBES ভিসার আন্ডারে বর্তমানে ভারতে বসবাস করছেন তাদেরকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। চতুর্থত, নিউ দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে যে সমস্ত পাকিস্তানে মিলিটারি, বায়ুসেনা বিভাগ এবং নৌসেনা বিভাগের আধিকারিকেরা অ্যাডভাইজার অর্থাৎ পরামর্শদাতা পদে কর্মরত ছিলেন তাদেরকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে ডিক্লেয়ার করা হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারত ছেড়ে চলে যেতে হবে। আর ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে এই সমস্ত পদে ভারতের যারা যারা কর্মরত ছিলেন তাদেরকেও এই 1 সপ্তাহের মধ্যেই দেশে ফিরিয়ে আনা হবে। আর পঞ্চমত, পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার জন্য 1 মের মধ্যে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের ডিপ্লোম্যাটিক পার্সোনেলদের সংখ্যা কমিয়ে 30 করা হবে। সেই সাথে দিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনের ডিপ্লোম্যাটিক পার্সোনেলদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করার নির্দেশ দেওয়া হয়েছে। এই 5টি পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1960 সালে স্বাক্ষরিত হওয়া ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল সমঝোতা স্থগিত করা। কেন এই চুক্তি পাকিস্তানের কাছে এতটা গুরুত্বপূর্ণ তার উত্তর রয়েছে এই দুই দেশের মধ্যে এই চুক্তি কিভাবে স্বাক্ষরিত হলো সেই ইতিহাসে। সিন্ধু অর্থাৎ ইন্দাস ভারত এবং পাকিস্তান দু দেশের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ। তবে পাকিস্তানের কাছে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ যদি পাকিস্তানের নদীগুলির ম্যাপ দেখা হয় তাহলে দেখা যাবে সিন্ধু নদী আর তার 5টি উপনদীর মিলিত জলপ্রবাহই হচ্ছে পাকিস্তানের প্রধান রিভার সিস্টেম। এ বাদে সেখানে আর যে কটি নদী রয়েছে সেগুলি সবই ছোট ছোট নদী যাদের জলপ্রবাহ সিন্ধুর তুলনায় অনেক কম। তিব্বত থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদী জম্মু কাশ্মীরের লাদাখের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পাক অধিকৃত কাশ্মীরের ভেতর দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তবে শুধুমাত্র এই সিন্ধু নদীটিকে কেন্দ্র করেই সিন্ধু জল সমঝোতা হয়নি। এই চুক্তিতে সিন্ধুর সাথে তার 5টি উপনদীও রয়েছে। যেরকম গঙ্গা নদী নিয়ে আলোচনা করতে গেলে তার শাখা নদী এবং উপনদীগুলিকে বাদ দেওয়া যায় না,
কারণ গঙ্গা নিজে একটি নদী হওয়ার সাথে সাথে তা একটি রিভার সিস্টেমেরও সৃষ্টি করেছে, যা উত্তর এবং পূর্ব ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চলকে জলসিঞ্চিত করে। সেরকমই সিন্ধুও তার 5টি উপনদী সহ যে বিরাট রিভার সিস্টেমের সৃষ্টি করেছে তা ভারত এবং পাকিস্তানের একটি বিস্তীর্ণ অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত হয়, আর সেই পুরো অঞ্চলের জল সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় এর দ্বারা। সিন্ধুর 5টি উপনদী হচ্ছে বিতস্তা, ইংরেজিতে যার নাম ঝিলম, চন্দ্রভাগা অর্থাৎ চেনাব, বিপাশা অর্থাৎ বিয়াস, শতদ্রু অর্থাৎ সুটলেজ এবং ইরাবতী অর্থাৎ রাভি। পাঞ্জাব অর্থাৎ অবিভক্ত পাঞ্জাব প্রদেশ, যার নামের অর্থই হচ্ছে পঞ্চনদের দেশ, তা এই 5টি নদীর উপত্যকা অঞ্চলেই অবস্থিত হওয়ার কারণে এই অঞ্চল বহু প্রাচীনকাল থেকেই কৃষিতে সমৃদ্ধ। আজ থেকে 5000 বছর পূর্বে এই সিন্ধু উপত্যকা অঞ্চলেই গড়ে উঠেছিল প্রাচীন নগরকেন্দ্রিক উন্নত সিন্ধু সভ্যতা। অর্থাৎ এ অঞ্চলে সভ্যতার আদি লগ্ন থেকেই এই নদীগুলির জলকে সেচের কাজে ব্যবহার করার প্রথা চলে আসছে। 1850 খ্রিস্টাব্দের দিকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের ওপর তার কর্তৃত্ব মজবুত করছিল, তখন থেকে সিন্ধু উপত্যকা অঞ্চলে আধুনিক ক্যানাল সিস্টেমের নির্মাণ শুরু হয়। ব্রিটিশ আমলে এখানে বড় বড় খাল কাটা হয়, যার মাধ্যমে পুরো পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে জল সরবরাহ হতো। ইংরেজরা সেই সমস্ত খালগুলিকেও সংস্কার করে সেগুলিকে চওড়া করে দেয়, যেগুলি ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগে থেকেই ছিল। বিকানের সহ আশেপাশের বিভিন্ন রাজ্যের রাজারাও এর মধ্যে বেশ কিছু খাল নিজ উদ্যোগে নির্মাণ করিয়েছিলেন। অর্থাৎ সব মিলিয়ে সে সময় এখানকার জল সরবরাহ ব্যবস্থা বেশ উন্নত ছিল, যার ফলে এই অঞ্চল কৃষিতে যথেষ্ট সমৃদ্ধি লাভ করেছিল। কিন্তু 1947 সালে যখন ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তখন তারা ভারতবর্ষকে 2টি ভাগে ভাগ করে দিয়ে যায়। বিভাজনের ফলে 2টি দেশের যে নতুন মানচিত্রের গঠন হলো, তাতে এই ক্যানাল সিস্টেমের ক্ষেত্রে অনেক বড় সমস্যা সৃষ্টি হলো। বেশিরভাগ বাঁধ, ড্যাম, ব্যারেজ, যেগুলিকে হেডওয়ার্কস বলা হয়, যেখানে জল সঞ্চিত থাকে এবং যেখান থেকে ক্যানেলে জল আসে, সেগুলি চলে এলো ভারতের আন্ডারে। আর ক্যানাল নেটওয়ার্কের বেশিরভাগ অংশ অর্থাৎ সেচ খালগুলি চলে গেল পাকিস্তানে। এতে সবচেয়ে বেশি সমস্যা পাকিস্তানের, কারণ অবস্থানগত সুবিধের জন্য জলের কন্ট্রোল রয়েছে ভারতের হাতে। এর জন্য 1947 সালের 20 ডিসেম্বর পূর্ব এবং পশ্চিম পাঞ্জাবের চিফ ইঞ্জিনিয়ারদের মধ্যে একটি এগ্রিমেন্ট হলো, যেখানে ঠিক করা হলো 1948 সালের 31 মার্চ পর্যন্ত এই 2টি দেশের মাঝে যেরকম ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে ঠিক সেরকমই চলতে থাকবে। অর্থাৎ নদীগুলি এবং ক্যানালগুলি মারফত যেরকম জল প্রবাহিত হচ্ছে সেরকমই হতে থাকবে। এই এগ্রিমেন্টকে বলা হয় স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। কিন্তু স্বাধীনতার পর মুহূর্ত থেকেই কাশ্মীরকে কেন্দ্র করে এই 2টি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। শুরুর দিকে কাশ্মীর একটি স্বাধীন রাজ্য ছিল, কিন্তু পাকিস্তানের প্ররোচনা এবং প্রত্যক্ষ আর পরোক্ষ মদতে কাশ্মীরের ভেতরে যখন জোরদার বিদ্রোহ শুরু হয়, তখন সেই বিদ্রোহকে দমন করতে না পেরে কাশ্মীরের রাজা হরি সিং ভারতীয় সেনাবাহিনীর সাহায্যের বিনিময়ে কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। এইভাবে কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু পাকিস্তান এটা কোনো মতেই মেনে নিতে রাজি ছিল না। পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীর আক্রমণ করে। ভারত পাকিস্তান 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এই অবস্থায় স্বাভাবিকভাবে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টের আর খুব বেশি গুরুত্ব রইল না। তাও ভারত এই এগ্রিমেন্টের লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করলো। এর সময়সীমা যখন শেষ হলো, তখন 1948 সালের 1 এপ্রিল থেকে ভারত 2টি মেন ক্যানালের জল সরবরাহ বন্ধ করে দেয়। গ্রীষ্মের শুরুতেই জল সরবরাহ কমে যাওয়ার ফলে পাকিস্তান নড়ে চড়ে বসে। দুপক্ষের কথাবার্তার পর 4 এপ্রিল তারিখে ইন্টার ডোমিনিয়ন অ্যাকর্ড স্বাক্ষরিত হলো, যেখানে ঠিক করা হলো আগে যেভাবে পাকিস্তানে জল সরবরাহ হতো সেভাবেই হতে থাকবে। তবে ড্যাম এবং রিজার্ভারগুলির মেইনটেনেন্সের জন্য পাকিস্তানকে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ভারতের হাতে তুলে দিতে হবে। এইভাবে 2 দেশের মধ্যে জল সরবরাহ ব্যবস্থা চলতে থাকলো। তবে এই ব্যবস্থা যে সব দিন কার্যকরী হবে না তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। ভবিষ্যতের জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তির প্রয়োজন ছিল। 1951 সালে পাকিস্তান এই প্রসঙ্গটি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করে। পাকিস্তানের তরফ থেকে অভিযোগ করা হয় যে ভারত সিন্ধু আর তার উপনদীগুলির জল সরবরাহে বাধা দিচ্ছে। বিশিষ্ট স্কলার এবং লেখক উত্তম কুমার সিনহা
তার বই ইন্ডাস বেসিন আনইন্টারাপ্টেডে এ প্রসঙ্গে লিখেছেন, এই পুরো ব্যাপারটি খতিয়ে দেখার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিশিষ্ট মার্কিন অ্যাডমিনিস্ট্রেটর ডেভিড লিলিয়েনথালকে ভারতে আসার আমন্ত্রণ জানান। ডেভিড লিলিয়েনথাল আমেরিকার অ্যাটমিক এনার্জি কমিশন এবং টেনেসি ভ্যালি অথরিটির প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। 1933 সালে টেনেসি ভ্যালি অথরিটি গঠিত হয়েছিল আমেরিকার টেনেসি নদীতে হওয়া বন্যার নিয়ন্ত্রণ করার জন্য। সেই সাথে নদীতে যাতায়াতকারী জাহাজগুলির নেভিগেশন ঠিক করা এবং আশেপাশের এলাকাগুলিতে সেচের জল সরবরাহ করার দায়িত্ব এই সংস্থাটি সামলায়। আর এই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে কাজ করার সুবাদে রিভার সিস্টেম এবং জল সরবরাহ বিষয়ে ডেভিড লিলিয়েনথালের যথেষ্ট অভিজ্ঞতা ছিল। জওহরলাল নেহেরুর আমন্ত্রণে তিনি ভারতে আসেন এবং সিন্ধু জল সরবরাহের নানা বিষয় পর্যালোচনা করে দেখেন। এরপর তিনি পাকিস্তানেও যান। সেখানে গিয়ে তিনি যখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সাথে এ ব্যাপারে কথা বলেন, তখন লিয়াকত আলী খান অসম্মতি প্রকাশ করে বলেন, যতক্ষণ পর্যন্ত না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল বন্টন সংক্রান্ত আলাপ আলোচনা করা নিরর্থক। লিলিয়েনথাল এরপর আমেরিকাতে ফিরে যান আর তাঁর এই সফর সম্পর্কে একটি প্রবন্ধ লেখেন, যার শীর্ষক হচ্ছে আর উই লুজিং ইন্ডিয়া। এই প্রবন্ধ যখন প্রকাশিত হয় তখন সেটি ইউজিন রবার্ট ব্ল্যাকের হাতে আসে। ব্ল্যাক ছিলেন তখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। তিনি লিলিয়েনথালের বন্ধুও ছিলেন। প্রবন্ধটি পড়ে তিনি লিলিয়েনথালকে ফোন করে বলেন তিনি এ সমস্যা সমাধানে কিছু করতে চান। এরপর 1951 সালের 6 সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে একটি করে চিঠি পৌঁছয়। চিঠিগুলি এসেছিল ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে। সেখানে লেখা ছিল, আমরা সহযোগী হিসেবে দুই দেশের মধ্যে সিন্ধু নদীর জল সংক্রান্ত বিবাদের সমাধানে সাহায্য করতে চাই। ভারত এবং পাকিস্তান দুই দেশই ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রপোজালকে স্বীকার করে। ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দুই দেশ নিজেদের পক্ষ থেকে একজন করে ইঞ্জিনিয়ার নিযুক্ত করে, আর নিরপেক্ষতা বজায় রাখার জন্য তৃতীয় একজন ইঞ্জিনিয়ারকে ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হয়। এইভাবে হাইড্রোলজিস্টদেরকেও নিয়োগ করা হয়, আর সব মিলিয়ে একটি ওয়ার্কিং গ্রুপের গঠন করা হয়। প্রায় 1 দশক ধরে ক্রমাগত আলাপ আলোচনা চলতে থাকে। শেষ পর্যন্ত 1960 সালের সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জল সমঝোতা স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান। ঠিক করা হয় জল সরবরাহ সংক্রান্ত কোনো বিবাদ হলে বিশ্ব ব্যাংকের উপস্থিতিতে তার সমাধান করা হবে, আর চুক্তির কোনো বিষয় নিয়ে যদি সমস্যা দেখা দেয় বা চুক্তির শর্ত না মানা হয় তবে তার সমাধান করার জন্য একটি পার্মানেন্ট ইন্দাস ওয়াটার কমিশন গঠিত হয়, যেখানে দুই দেশ থেকে একজন করে কমিশনার নিয়োগ করা হয়। দ্বিপাক্ষিক এই চুক্তি অনুযায়ী সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগাকে পশ্চিমী নদী হিসেবে গণ্য করা হয়, যার জলের ওপর ম্যাক্সিমাম অধিকার থাকবে পাকিস্তানের। অপরদিকে বিপাশা, শতদ্রু এবং ইরাবতীকে গণ্য করা হয় পূর্বের নদী হিসেবে, যার জলের ওপর ম্যাক্সিমাম অধিকার থাকবে ভারতের। তবে আকার আর জল পরিবহনের ক্ষমতার নিরিখে পূর্বের নদীগুলির তুলনায় পশ্চিমের নদীগুলি জল বেশি পরিবহন করে, অর্থাৎ ভারতের অধিকারে থাকা নদীগুলির তুলনায় পাকিস্তানের অধিকারে থাকা নদীগুলির জলের পরিমাণ বেশি। ফলে চুক্তির শর্ত অনুযায়ী হিসেব করে দেখলে এই 6টি নদীর মোট জলের মাত্র 20% আসে ভারতের ভাগে, আর বাকি 80%ই প্রবাহিত হয় পাকিস্তানে। তবে পশ্চিমে 3টি নদীর জল ভারত যে একেবারেই ব্যবহার করতে পারবে না এরকমটা নয়। এই চুক্তি অনুযায়ী সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগার একটা নির্দিষ্ট পরিমাণ জল ভারতও সেচের কাজে আর রান অফ দ্য রিভার প্রজেক্টে ব্যবহার করতে পারবে। রান অফ দ্য রিভার প্রজেক্ট হচ্ছে এমন প্রজেক্ট যেখানে নদীর জলের প্রবাহ খুব বেশি এফেক্টেড হবে না। যেমন ধরুন, ভারত এই নদীগুলির জলপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যেখানে জলবিদ্যুৎ উৎপাদনের পর সেই জল পুনরায় নদীপথে প্রবাহিত হয়ে যাবে। তবে কোনো বড় ড্যাম বানিয়ে অনেক বেশি পরিমাণ জল সঞ্চয় করে রাখতে বা বড় বড় ক্যানালের সাহায্যে জলকে ডাইভার্ট করতে ভারত পারবে না। আর যেহেতু ভারত এই নদীগুলির আপার রিপেরিয়ান স্টেট, অর্থাৎ ভারত ভৌগোলিক অবস্থানগতভাবে ওপরে রয়েছে, এই সমস্ত নদীগুলি ভারতের ভূভাগের ভেতর দিয়ে পাকিস্তানে ঢুকেছে, আর এই চুক্তি অনুযায়ী ভারতেরও এই নদীগুলির জল ব্যবহারের অধিকার রয়েছে, তাই কম্পেনসেট করার জন্য পাকিস্তানেও তারবেলা আর মংলার মতো কয়েকটি বড় ড্যাম নির্মাণ করা হয়, যার খরচ দেয় ওয়ার্ল্ড ব্যাংক।
এমনকি পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব প্রদেশে সেচের জন্য পশ্চিমী নদীগুলির ওপর নতুন ব্যারেজ আর ক্যানাল সিস্টেম নির্মাণের জন্য এই চুক্তির 5 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারত পাকিস্তানকে 6,20,60,000 পাউন্ড অথবা 125 মেট্রিক টন সোনা দিতে রাজি হয়। আর পরবর্তী 10 বছরের মধ্যে ভারত সেই অর্থ পাকিস্তানকে পেমেন্টও করে দেয়। এমনকি এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার 5 বছর পর 1965 সালে যখন পাকিস্তানি সৈন্য ভারতের সেনা ছাউনিগুলোতে আক্রমণ করে, যার মাধ্যমে পুনরায় ভারত পাক যুদ্ধ শুরু হয়, তখনও ভারত নিয়ম মাফিক পাকিস্তানকে সেই পেমেন্ট করে গেছে। এরপরে আরো দুবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, 1971 এবং 1999-তে। দুবারই পাকিস্তানি আগে ভারতকে আক্রমণ করেছে, কিন্তু তাও ভারত কখনোই এই চুক্তির অবমাননা করেনি, জল সরবরাহে কোনো প্রকার বাধা দেয়নি। আর চুক্তি অনুযায়ী নদীগুলির জল সংক্রান্ত হাইড্রোলজিক্যাল ডাটা সময়ে সময়ে পাকিস্তানকে পাঠিয়েছে। কিন্তু তাও পাকিস্তান বিভিন্ন সময়ে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন নানা অভিযোগ করেছে। যখনই ভারত তার অধিকারে থাকা জল ভালোভাবে ব্যবহার করার জন্য বাঁধ নির্মাণের চেষ্টা করেছে, তখনই পাকিস্তান এই চুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে কখনো কমিশন আবার কখনো ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গিয়ে পৌঁছে যায়। ফলে মামলা কোর্ট অফ আরবিট্রেশনের কাছে চলে যায়, অকারণে সময় নষ্ট হয় আর প্রজেক্টের খরচও কয়েক গুণ বেড়ে যায়। যেমন দেখুন ভারতের কিষেনগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় ঝিলম অর্থাৎ বিতস্তা নদীর ওপর। যেহেতু বিতস্তা নদী পশ্চিমী নদী অর্থাৎ সিন্ধু জল সমঝোতা অনুসারে পাকিস্তানের অধিকারে থাকা নদী, তাই ভারত এর ওপর ছোট একটি রান অফ দ্য রিভার প্রজেক্ট হিসেবে এটি নির্মাণের কথা পাকিস্তানকে জানায়। অর্থাৎ নদীতে কোনো বড় বাঁধ দেওয়া হবে না, বড় ড্যাম তৈরি করা হবে না, শুধুমাত্র নদীর প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে। আর নদী যেরকম প্রবাহিত হচ্ছিল সেরকমই প্রবাহিত হতে থাকবে। ভারত এর থেকে কোনো জল কনজাম্পশন করবে না। আর চুক্তি অনুসারে ভারতের এরকম একটি প্রজেক্ট তৈরির অধিকারও রয়েছে। 1994 সালে এর যাবতীয় ডিটেলস পাকিস্তানকে জানায় ভারত। পাকিস্তান এতে নানা ওজোর আপত্তি তোলে। পাকিস্তানের কথাকে মান্যতা দিয়ে ভারত এই প্রজেক্টে অনেক কিছু পরিবর্তনও করে। তারপর 2006 সালে এই প্রকল্প তৈরির কাজ আরম্ভ হয়। কিন্তু পাকিস্তান হঠাৎ করে সিন্ধু জল সমঝোতার উল্লঙ্ঘনের অভিযোগ তুলে 2011 সালে এর কাজ আটকে দেয়। তারা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চলে যায়। ওয়ার্ল্ড ব্যাংক পাকিস্তানের দাবি মতো একটি কোর্ট অফ আরবিট্রেশন অর্থাৎ সালিসি আদালতের গঠন করে। সেই আদালতে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলতে থাকে আর প্রজেক্টের কাজ আটকে থাকে। দীর্ঘ কয়েক বছর মামলা ঝুলে থাকার পর আরবিট্রেশন কোর্ট এই মামলার রায় দেয়। রায় যায় ভারতেরই পক্ষে। কোর্টের রায়ে বলা হয় নদীর ন্যূনতম প্রবাহ সুনিশ্চিত করে ভারত এই প্রকল্প নির্মাণ করতে পারে। এতে সিন্ধু জল সমঝোতা উল্লঙ্ঘনের কোনো ব্যাপার ঘটছে না। এরপর কিষেনগঙ্গা প্রকল্পের কাজ পুনরায় আরম্ভ হয় আর 2018 সালে এর উদ্বোধন হয়। সেরকমই আরেকটি প্রজেক্ট হচ্ছে রাতলে জলবিদ্যুৎ প্রকল্প। এটিও একটি রান অফ দ্য রিভার প্রজেক্ট। চেনাব অর্থাৎ চন্দ্রভাগা নদীর ওপর ভারত এই প্রকল্প নির্মাণের উদ্যোগ নিতেই পাকিস্তান পুনরায় সিন্ধু জল সমঝোতার উল্লঙ্ঘন বলে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয়। সবকিছু খতিয়ে দেখার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কাছে একজন নিউট্রাল এক্সপার্ট নিয়োগ করার দাবি করে পাকিস্তান। ভারতও এই প্রস্তাব মেনে নেয়। কিন্তু এরপরে পাকিস্তান হঠাৎ করে একতরফাভাবে এই মামলা নিয়ে যায় আরবিট্রেশন কোর্টে। ভারত অবশ্য নিউট্রাল এক্সপার্টের সিদ্ধান্তেই অনড় থাকে, কারণ সিন্ধু জল সমঝোতা চুক্তি অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না নিউট্রাল এক্সপার্ট সমস্যা সমাধানে বিফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আরবিট্রেশন কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। আর এবছরেরই জানুয়ারি মাসে ওয়ার্ল্ড ব্যাংক নিযুক্ত নিউট্রাল এক্সপার্ট জানিয়ে দিয়েছেন তিনি এই সমস্যা সমাধানে যথেষ্ট কম্পিটেন্ট। অর্থাৎ আরবিট্রেশন কোর্ট নয়, ভারতের দাবি মতো এই সমস্যা সমাধান করবেন নিউট্রাল এক্সপার্ট। সেই প্রক্রিয়া চলছে আর ওয়ার্ল্ড ব্যাংকের সম্মতিতে রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের কাজও বর্তমানে চলছে। এই উদাহরণগুলি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে পাকিস্তান কিভাবে প্রতিটি ক্ষেত্রে ভারতকে সমস্যায় ফেলার চেষ্টা করে যাচ্ছে। এখানে প্রশ্ন করা যেতে পারে যে সিন্ধু জল সমঝোতা অনুযায়ী ভারত কি কি করতে পারে সে সমস্ত কিছু যখন চুক্তিতে লেখাই রয়েছে, তারপরেও পাকিস্তান কিভাবে ভারতের ওপর বারবার চুক্তি না মানার মিথ্যে অভিযোগ করে যাচ্ছে। এর পেছনে কারণ হচ্ছে পাকিস্তানের ভয়।
পাকিস্তানের সেচের জলে হওয়া মোট কৃষিকাজের 80% হয় এই সিন্ধু জল সমঝোতার মাধ্যমে সরবরাহ হওয়া জলের উপর নির্ভর করে। পাকিস্তান এই বলে বারবার ভারতের ওপর অভিযোগ করে যে ভারত যে কোনো সময় চাইলেই জলকে পাকিস্তানের বিরুদ্ধে ওয়াটার বম্ব হিসেবে ব্যবহার করতে পারে। ভারত যখন চাইবে বেশি জল ছেড়ে পাকিস্তানে বন্যা করে দিতে পারে, আবার জল আটকে খরার পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু ইতিহাস উল্টে দেখুন, ভারত এরকমটা কখনোই করেনি। সিন্ধু জল সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারতের সাথে পাকিস্তান 3 বার যুদ্ধ করেছে। পাকিস্তান ভারতের ভেতরে অশান্তি সৃষ্টির বারবার চেষ্টা করেই চলেছে। 26/11 মুম্বাই হামলা আর পার্লামেন্ট ভবন অ্যাটাকের সাথে জড়িত সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকেই এসেছিল। পাকিস্তানের মাটিতে আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদী সংগঠনগুলি লাগাতার ভারতের বিরুদ্ধে কাজকর্ম চালিয়ে যাচ্ছে, কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান দাউদ ইব্রাহিম, হাফিজ সঈদ সহ বহু অপরাধী এবং সন্ত্রাসবাদীদেরকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। অথচ এত সবকিছুর পরেও ভারত এই চুক্তির কোনো শর্ত কখনোই উল্লঙ্ঘন করেনি, কখনোই জল আটকেও রাখেনি, আর বেশি জল ছেড়ে বন্যাও করে দেয়নি। নদীগুলি দিয়ে জল যেরকম প্রবাহিত হচ্ছিল সেরকমই প্রবাহিত হয়ে চলেছে। যেখানে সিন্ধু আর তার উপনদীগুলির যে 20% জল ভারতের ব্যবহার করার কথা, পাকিস্তান তার ব্যবহারেও ভারতকে বারবার বাধা দিয়ে চলেছে। পাকিস্তানের আপত্তিতে কতবার ভারতের কত প্রজেক্ট মাঝপথেই আটকে গেছে, হু হু করে তাদের খরচ বেড়ে গেছে। এদিকে পাকিস্তান নিজে অবলীলায় এই চুক্তির বিভিন্ন শর্ত উল্লঙ্ঘন করেছে। শতদ্রু এবং ইরাবতী নদী, যেগুলির ওপর ভারতের অধিকার রয়েছে, এদের উপত্যকা অঞ্চল যা ভারতের সীমানার মধ্যে রয়েছে, সেই অঞ্চলে পাকিস্তান ভূগর্ভস্থ জল উত্তোলনের ব্যবস্থা করেছে, যা এই চুক্তির আর্টিকেল নম্বর 2 কে ভায়োলেট করছে। আবার সিন্ধু নদী পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যেখানে আরব সাগরে গিয়ে পড়েছে, সেখানে বন্যা আটকানোর জন্য পাকিস্তান এমনভাবে তার সীমানা বাঁধ দিয়ে বেঁধেছে যে এর ফলে ভারতের কচ্ছের রান অঞ্চলে বন্যার আশঙ্কা বেড়ে গেছে, যা এই চুক্তির 4 নম্বর আর্টিকেলের 3A প্রভিশনকে সরাসরি ভায়োলেট করছে। অথচ তারপরেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরবিট্রেশনে যায়নি। এত বছর ধরে ভারত বহু ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সিন্ধু জল সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার 6 দশকেরও বেশি সময় কেটে যাওয়ার পর 2023 সালের জানুয়ারিতে গিয়ে ভারত দাবি করছে যে এই চুক্তির পুনর্মূল্যায়ন প্রয়োজন। কারণ এত বছরে ভারতেরও জনসংখ্যা বেড়েছে, ফলে ভারতের জলের চাহিদাও বেড়েছে, কিছু পরিবেশগত সমস্যাও দেখা দিয়েছে। তাই ভারত চায় ইন্দাস ওয়াটার ট্রিটির প্রভিশনগুলির যাতে পুনর্মূল্যায়ন করা হয়। এ পর্যন্ত ভারত পাকিস্তানকে এ নিয়ে মোট 4 বার চিঠি পাঠিয়েছে, তবে পাকিস্তান রাজি হয়নি। অবশ্য 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটা নৃশংস সন্ত্রাসবাদী হামলার পর ভারত এই পুরো চুক্তিটিকেই স্থগিত করে দিয়েছে। এখন অনেকেই ভাবতে পারেন যে ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু এই চুক্তির একজন সিগনেটারি, আর তাদের মধ্যস্থতাতেই যেহেতু এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, তাহলে ভারত এই চুক্তিটিকে স্থগিত রাখার মতো এত বড় সিদ্ধান্ত নেওয়ার পর ওয়ার্ল্ড ব্যাংক হয়তো ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। সংবাদ সংস্থা দ্য হিন্দু সম্প্রতি এই প্রশ্নটি ওয়ার্ল্ড ব্যাংককে করেছিল। তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি এর উত্তরে জানিয়েছেন যে এই চুক্তিতে ওয়ার্ল্ড ব্যাংক খুবই সীমিত কয়েকটি কাজের ক্ষেত্রে সিগনেটারি ছিল। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক বলছে এই চুক্তির সমস্ত ক্ষেত্রতে তারা হস্তক্ষেপ করতে পারে না। সুতরাং ওয়ার্ল্ড ব্যাংক এ নিয়ে ভারতের ওপর কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। তাহলে কি ভারত এবার সিন্ধু আর তার 5টি উপনদীর সমস্ত জলকে আটকে রাখবে? এর উত্তর হচ্ছে এরকমটা এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ সিন্ধু আর তার 5টি উপনদী মিলে এত পরিমাণ জল প্রতিদিন প্রতি সেকেন্ডে বয়ে নিয়ে আসে যে তাকে পুরোপুরি আটকে রাখা অসম্ভব। এর জন্য কয়েক দশক ধরে বিরাট বড় বড় বাঁধ, ড্যাম আর রিজার্ভার বানাতে হবে। নদীর জলকে ডাইভার্ট করার জন্য বিরাট বড় বড় ক্যানাল খুঁড়তে হবে, আর এর পেছনে খরচ হবে কয়েক হাজার কোটি টাকা। তারপরেও সব জলকে ধরে রাখা সম্ভব নয়। এরপর এও প্রশ্ন আসবে যে এত জল ধরে রেখে কি করা হবে, কারণ এত জল ধরে রাখতে যে বিস্তীর্ণ এলাকার প্রয়োজন পড়বে তাতে জম্মু কাশ্মীরের একটা বড় অঞ্চল ডুবে যাবে। তারপরেও প্রকৃতির সাথে যেটা সম্ভব নয়। জলের ধর্মই হচ্ছে নিচের দিকে বয়ে যাওয়া। নদীর সব জল আটকে রাখা মানে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া।
তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই সিন্ধু জল সমঝোতা চুক্তি স্থগিত করে লাভ কি হবে? কিছুই কি করা যাবে না? একটা জিনিস ভারত অবশ্যই করতে পারে, এই নদীগুলির হাইড্রোলজিক্যাল ডেটা, অর্থাৎ সেগুলিতে কখন কতটা জল রয়েছে, জলের প্রবাহ কিরকম হচ্ছে, এই সমস্ত তথ্য পাকিস্তানকে সরবরাহ করা বন্ধ করে দিতে পারে। বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজে এই ডেটাগুলি পাকিস্তানের কাছে অত্যন্ত ক্রুশিয়াল। সিন্ধু জল সমঝোতা অনুযায়ী এই সমস্ত তথ্য পাকিস্তানের সাথে শেয়ার করতে হতো ভারতকে। সেই সংক্রান্ত তথ্য এখন থেকে পাকিস্তানকে দিতে ভারত বাধ্য নয়। সেই সাথে এই চুক্তিকে স্থগিত করার ফলে ভারতের আর কোনো বাধ্যবাধকতা নেই সিন্ধু আর তার উপনদীগুলির ওপর নির্মিত প্রজেক্টগুলির তথ্য পাকিস্তানকে দেওয়ার। এতদিন পর্যন্ত এই নদীগুলির ওপর ভারতের যে সমস্ত প্রজেক্টের কাজ চলছিল, পাকিস্তানি প্রতিনিধি দল নিয়মিত সেগুলির পরিদর্শন করত। এখন থেকে সেই পরিদর্শন ভারত ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারে, আর প্রজেক্ট সংক্রান্ত কোনো তথ্য পাকিস্তানকে নাও দিতে পারে। তাছাড়া ভারত এখন প্রয়োজন মতো ব্যারেজগুলির নিচের দিকের গেট খুলে দিতে পারে, যাতে রিজার্ভারগুলির নিচে যে সেডিমেন্ট অর্থাৎ মাটির স্তর জমা হতে থাকে তা জলের সাথে বয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। এই প্রক্রিয়ার নাম ডিসিল্টিং। এই ব্যাপারটা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে বহু মতভেদ হয়েছে। যে কোনো ড্যাম বা রিজার্ভারের ক্ষেত্রে একটা ডেড স্টোরেজ থাকে, অর্থাৎ সেখানে জলের যা মিনিমাম লেভেল, ডেড স্টোরেজ হচ্ছে তার নিচের অংশ। মূলত নদীতে জলের তোড়ে ভেসে আসা বালি বা মাটি এসে জমা হয় এই ডেড স্টোরেজে। সময়ের সাথে সাথে মাটি জমতে জমতে এই অংশটা ভর্তি হয়ে গেলে সেখানে লাগোয়া লোহার গেট খুলে দিতে হয়, যাতে ড্যামের জমা জলের সাথে এই সমস্ত বালি বা মাটি ধুয়ে বেরিয়ে যায়। আর যেহেতু হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত, এর গঠন কার্য যেহেতু এখনো শেষ হয়নি, তাই এখানকার নদীগুলির জলে সেডিমেন্ট অর্থাৎ বালি বা মাটি বেশি থাকে। ফলে রিজার্ভারগুলি খুব তাড়াতাড়ি মাটিতে ভরে যায়। কিন্তু পাকিস্তানের আপত্তির কারণে ভারত রিজার্ভারগুলিতে ডিসিল্টিং করতে পারত না, আর নির্দিষ্ট সময় অন্তর ডিসিল্টিং না করা হলে ক্রমাগত মাটি জমা হতে হতে স্বাভাবিকভাবে রিজার্ভারগুলির জল ধারণ ক্ষমতা কমে যায়। এ নিয়ে পাকিস্তানের যুক্তি যে ভারত ব্যারেজের নিচের দিকের গেট খুলে পাকিস্তানে বন্যা করে দিতে পারে, তাই সেই গেট খোলা যাবে না। কিন্তু এখন এই সন্ধি চুক্তি স্থগিত করে দেওয়ার ফলে ভারত পাকিস্তানের কোনো ওজোর আপত্তিতে কান নাও দিতে পারে। যদিও ভারত এককভাবে এই চুক্তিকে ভঙ্গ করতে পারবে না, তাও চুক্তি স্থগিত করে দেওয়ার ফলে ভারত এই চুক্তির বাধ্যবাধকতা থেকে এখন মুক্ত। পাকিস্তানের পরোয়া না করে, তাদেরকে তথ্য না দিয়ে ভারত প্রয়োজনীয় যে কোনো প্রজেক্ট এখন বানাতে পারে। ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তানের রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে যেন তাদের কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে। একে আন্তর্জাতিক আইনের উল্লঙ্ঘন বলে তারা চিৎকার করতে শুরু করেছে। এই সিদ্ধান্তের কথা ভারত সরকারের পক্ষ থেকে আধিকারিকভাবে যখন পাকিস্তানকে জানানো হয়, তখন তড়িঘড়ি পাকিস্তান সরকার ইমার্জেন্সি ন্যাশনাল সিকিউরিটি কমিটির মিটিং ডাকে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী আধিকারিকদের এই মিটিং এর পর তারাও তাদের 8টি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে, যার মধ্যে কয়েকটি ভারতের পক্ষ থেকে যা ঘোষণা করা হয়েছিল তারই প্রতিধ্বনি। যেমন পাকিস্তান বলেছে ওয়াঘা বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে, যা ভারত আগেই বন্ধ করে দিয়েছিল। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে সুরক্ষা উপদেষ্টাদেরকে ভারতে ফিরে যেতে হবে। ভারত আগেই তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল। আর হাই কমিশনের আধিকারিকদের সংখ্যা কমিয়ে 30 করতে হবে, যাও ভারত আগেই ঘোষণা করে দিয়েছিল। সার্ক ভিসা ভারত আগেই বাতিল করে দিয়েছিল, এবার পাকিস্তানও বাতিল করে দিয়েছে। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রেখেছে তারা, যেটা ভারত আগেই বন্ধ করে দিয়েছিল। আর পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদেরকে 30শে এপ্রিলের মধ্যে ভারতে ফিরে যেতে হবে, এটাও ভারত আগেই ঘোষণা করে দিয়েছিল। শুধু এর সময়সীমা ছিল 1 মে পর্যন্ত। অর্থাৎ এই 6টি ঘোষণাই ভারতের করা ঘোষণাগুলির প্রতিধ্বনি। তবে এবার বলি পাকিস্তানের সেই 2টি ঘোষণা যা আলাদা। এর মধ্যে প্রথমটি হচ্ছে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলির জন্য তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, যার ফলে পশ্চিমগামী বিমানগুলি অর্থাৎ যে সমস্ত বিমানগুলি মিডল ইস্টের বিভিন্ন দেশে যায় তাদেরকে অনেকটা ঘুরে বেশি পথ অতিক্রম করতে হবে, যার ফলে বিমানগুলির জ্বালানি খরচ বেড়ে যাবে। আর তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের যাত্রী ভাড়া বাড়িয়ে দিয়েছে। অবশ্য বিশেষজ্ঞরা একে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা হিসেবেই দেখছেন। ভারতকে টাইট দিতে গিয়ে পাকিস্তানও তার নিজের আয়ে কোপ বসিয়েছে।
কারণ প্রতিবার পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহারের বিনিময়ে এয়ারলাইন্সগুলির কাছ থেকে ফি বাবদ বেশ ভালো রকম অর্থ তারা আয় করত। কিন্তু এয়ার স্পেস বন্ধ করার সিদ্ধান্তের পর ভারতীয় এয়ারলাইন্সগুলির কাছ থেকে সেই ফি তারা আর পাবে না। 2019 সালে পুলওয়ামা অ্যাটাকের পর পাকিস্তান যখন এরকম ভাবেই তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছিল, তখন তাদের 100 মিলিয়ন মার্কিন ডলার অর্থ ক্ষতি হয়েছিল। অর্থাৎ ভারতের ক্ষতি করতে গিয়ে তারা নিজের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে। আর পাকিস্তানের ঘোষণা করা দ্বিতীয় পয়েন্টটি হলো, ভারতের 1960-এর সিন্ধু জলচুক্তি স্থগিতের পাল্টা পাকিস্তান 1972-এর সিমলা এগ্রিমেন্ট সাসপেন্ড করে দিয়েছে। দুই দেশের মধ্যে এই সমঝোতা 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের পর হয়েছিল, যেখানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির পরে ভারত 90,000-এরও বেশি পাকিস্তানি যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে দিয়েছিল। সেই সাথে জম্মু কাশ্মীরে সিজ ফায়ার লাইনকে লাইন অফ কন্ট্রোল, সংক্ষেপে LOC অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা হিসেবে মান্যতা দেওয়া হয়। আর ভারত পাকিস্তানের যে 15,000 স্কয়ার কিলোমিটার অঞ্চল দখল করে নিয়েছিল, সৌজন্যের খাতিরে তাও পাকিস্তানকে ফিরিয়ে দেয়। এবার বলি, এই চুক্তিকে সাসপেন্ড করার কি প্রভাব ভারতের ওপর পড়বে, বা আদৌ কোনো প্রভাব পড়বে কিনা। সিমলা এগ্রিমেন্টে একটি ক্লজ রয়েছে, যেখানে বলা হয়েছে দু দেশের মধ্যেকার সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মেটানো হবে। অর্থাৎ এতে তৃতীয় পক্ষকে ইনভলভ করা হবে না। এখন এই চুক্তিকে সাসপেন্ড করে পাকিস্তান হয়তো ভবিষ্যতে কাশ্মীরের বিষয়টিকে আন্তর্জাতিক ক্ষেত্রে উত্থাপন করতে পারে। তারা এক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দাবি করতে পারে। সেই তৃতীয় পক্ষ হতে পারে রাষ্ট্রপুঞ্জ বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অর্থাৎ IOC। আবার তার সহযোগী কোনো দেশকেও সেই তৃতীয় পক্ষ হওয়ার অনুরোধ করতে পারে তারা। তবে পাকিস্তান যদি ভেবে থাকে এভাবে তারা ভারতকে চাপে ফেলতে পারবে, তাহলে তারা ভুল করবে। কারণ পাকিস্তান আগেও বেশ কয়েকবার কাশ্মীরের বিষয়টিকে আন্তর্জাতিক মহলে উত্থাপন করার চেষ্টা করেছিল। তবে ভারত প্রতিবারই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, আর এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অপর কোনো পক্ষের নাক গলানোর কোনো সুযোগ নেই। ফলে সিমলা এগ্রিমেন্ট সাসপেন্ড করার কারণে পাকিস্তানের যে এ ব্যাপারে কোনো বিশেষ সুবিধা হবে, তার সামান্যতম কোনো আশা নেই। এটা কেবলমাত্র একটি গিমিক ছাড়া আর কিছু নয়। কিন্তু ভারতের 1960-এর সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্তের প্রভাব পাকিস্তানের ওপর স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুভাবেই পড়বে। এমনিতেও 2017 সাল থেকে চেনাব অর্থাৎ চন্দ্রভাগার ওপর 6টি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ জোর কদমে চলছিল। এবার এই চুক্তি স্থগিতের মাধ্যমে পাকিস্তানের আপত্তিকে পাত্তা না দিয়ে সেই কাজ আরো দ্রুত চালিয়ে নিয়ে যেতে পারবে ভারত। 2019-এর পুলওয়ামা অ্যাটাকের পর ইরাবতী নদীর ওপর শাহাপুর কান্দি ব্যারেজের নির্মাণ কাজেও দ্রুততা এসেছে। এ বাদেও আরো বেশ কয়েকটি প্রকল্প নিয়েও ভাবনা চিন্তা রয়েছে সরকারের। আগামী দিনে নিশ্চয়ই সেগুলোও বাস্তবায়িত হবে। অর্থাৎ ভারত সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে সত্যি সত্যি পাকিস্তানের জুগুলার ভেনে হাত পড়েছে। কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীরকে পাকিস্তানের জুগুলার ভেন বলে উল্লেখ করেছিলেন। জুগুলার ভেন হচ্ছে মানুষের গলা এবং ঘাড়ে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী, যার মাধ্যমে হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত চলাচল হয়। ঠিক যেরকম জম্মু কাশ্মীরের ওপর দিয়ে প্রবাহিত সিন্ধু আর তার 5টি উপনদীর জল পাকিস্তানের কাছেও তাদের জুগুলার ভেন, তাদের লাইফলাইন। আর তাদের সেই দুর্বল জায়গাটিতেই আঘাত করেছে ভারত, যার ফলে এখন তাদের কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে। এতদিন পাকিস্তানের যাবতীয় ভারত বিরোধী কার্যকলাপ সত্ত্বেও ভারত তার সংযম রক্ষা করে চলেছিল, কিন্তু এবারের এই নৃশংস সন্ত্রাসবাদী হামলা ভারতের সেই সংযমকে ভেঙে দিয়েছে। গত 26শে এপ্রিল পাকিস্তানের সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ খবর করে যে ঝিলম অর্থাৎ বিতস্তা নদীতে হঠাৎ করে জলের পরিমাণ এত বেড়ে গেছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কিছু অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানকার স্থানীয় জনগণের মধ্যে এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর পাকিস্তান এতে অবধারিতভাবেই ভারতের দিকে আঙুল তুলেছে, যদিও ভারত সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করা হয়নি। তবে ভেবে দেখুন, এই গ্রীষ্মের শুরুতেই পাকিস্তানের যদি এরকম অবস্থা হয় যেখানে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, তাহলে ভরা বর্ষায় তাদের কি অবস্থা হবে। সুতরাং পাকিস্তানের এবার বোঝা উচিত যে ভারত চাইলে অনেক আগেই তাদেরকে নানাভাবে নাস্তানাবুদ করতে পারত,
কিন্তু ভারত সেরকমটা কখনোই করেনি। এমনিতেও পাকিস্তানের অর্থনীতির যা অবস্থা, তাতে এর পরেও তারা যদি না শোধরায়, তাহলে তাদের অর্থনীতিকে পুরো ভেঙে দেওয়ার মতো অনেক উপকরণ ভারতের হাতে রয়েছে। তবে একটা সভ্য দেশের নাগরিক হিসেবে অকারণ যুদ্ধ আমরা কেউই চাই না। কিন্তু পাকিস্তান যদি পরিস্থিতিকে সেই দিকে নিয়ে যায় যেখানে যুদ্ধ করা ছাড়া ভারতের সামনে আর কোনো পথ খোলা না থাকে, তাহলে তার মূল্য পাকিস্তানকে চরমভাবে চোকাতে হবে। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।